আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৪-এর প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা অনেকগুলো বিষয়ের পরীক্ষা দিয়েছ। নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং ভালো পরীক্ষার মাধ্যমে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে, এমনটাই আমাদের চাওয়া। তো সামনে মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের অর্থনীতি বিষয়ের পরীক্ষা আছে। আর এই অর্থনীতি বিষয়ের পরীক্ষা নিয়েই আমি তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি, অর্থাৎ ছোট্ট একটা বার্তা দিতে এসেছি তোমাদেরকে। অর্থনীতির প্রথম পত্রে তোমরা জানো ৬টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। তৃতীয় অধ্যায় হচ্ছে উৎপাদন ব্যয় ও আয়। চতুর্থ অধ্যায় হচ্ছে বাজার। নবম অধ্যায় হচ্ছে সামগ্রিক আয় ও ব্যয়। দশম অধ্যায় হচ্ছে মুদ্রা ও ব্যাংক। এই ৬টি অধ্যায় তোমাদের সিলেবাসে আছে। তো আমি প্রথমে তাদের কথা বলবো যারা আমরা কোনো রকম এইচএসসি পরীক্ষা পাশ করতে চাই, অর্থাৎ এইচএসসি পার হয়ে যেতে চাই, উত্তরণ চাই, তাদের জন্য। এই ৬টি অধ্যায় থেকে তুমি যে কোনো ৩টি অধ্যায় তোমার মতো করে তুমি বাছাই করে নেবে। তো মনে রাখবে, যখন তুমি ৩টি অধ্যায় বাছাই করবে, সেখান থেকে কোনো টপিকস বাদ না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তো এই ৩টি অধ্যায় থেকে আমি কি কমন পাবো, কি কমন পাবো না, ৩টি অধ্যায় পড়লে আমরা আশা করছি তোমার ৪টি সৃজনশীল প্রশ্ন কমপক্ষে কমন করবে। তো ৪টি সৃজনশীল প্রশ্ন কমন পড়া মানে তোমার ৪০ নাম্বার কমন পড়েছে, কিন্তু তোমার পাস করতে লাগবে ২৩। তাহলে তুমি টোটালি তোমার ৫ নাম্বারটাকে কভার করতে পারছো ৩টি অধ্যায় পড়ে। একইভাবে যদি এমসিকিউর জন্য তুমি ৩ অধ্যায় পড়ো, তো স্বভাবত তোমার ১৫-এর বেশি কোনোভাবেই কমন না পড়ার সম্ভাবনাই বেশি। তুমি এই ক্ষেত্রে একটি অধ্যায় বাড়ায় পড়ো, তাহলে তোমার ২০ নাম্বার কভার হচ্ছে। তোমার পাস করতে লাগবে ১০। ধরো ২০-এর মধ্যে তোমার ৩-৪টা কমন নাও পড়লো, 5টা কমন না পড়লো, তাহলে তোমার 15-এর মতো অবশ্যই কমন পড়বে। তো এখন আসো, আমি প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, নবম, দশম থেকে কোন ৩টি অধ্যায় বেছে নিব। আমি প্রথমে বলি তোমার সুবিধা মতো তুমি ৩টি বেছে নেবে। তা আমি এর থেকে কিছু টপিকস বলছি। প্রথম অধ্যায় যেটি আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এই অধ্যায়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে অবশ্যই উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থ ব্যবস্থা যে ৪টে আছে, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামী। এত মজার বিষয় হচ্ছে তুমি ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক এই দুটো ভালোভাবে পড়লেই তোমার মিশ্র অর্থব্যবস্থাটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। অর্থনীতিকে যে দুটি শাখা বিভক্ত করা হয়েছে, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি, এই বিষয়টি। তারপর হচ্ছে তোমার সুযোগ ব্যয়, কি মৌলিক অর্থনৈতিক সমস্যা, কী উৎপাদন করা হবে, কীভাবে করা হবে, কার জন্য করা হবে, এই বিষয়গুলো ভালোভাবে দেখলে আশা করছি তোমার একটি তো কমন পড়বেই, 2টি সৃজনশীল প্রশ্ন এখান থেকে কমন করতে পারে। এবার আসো দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায়টি একটু বড়, একটু টপিকস বেশি আছে। তুমি চাইলে এই অধ্যায়টিকে স্কিপ করতে পারো। যদি স্কিপ করো, তাহলে তোমাকে তৃতীয় অধ্যায়টি পড়তে হবে, উৎপাদন ব্যয় ও আয়। এই অধ্যায়ে উৎপাদন বিধি, তারপরে হচ্ছে তোমার উৎপাদন ব্যয় যেগুলো আছে, টিসি, এসি, এমসি, বেসিক্যালি এসি এমসির মধ্যে সম্পর্ক, টিসি নির্ণয়, এএফসি রেখা অঙ্কন, টিএফসি রেখা অঙ্কন, এভিসি রেখা অঙ্কন, এই বিষয়গুলো যদি দেখো, তাহলে অবশ্যই এখান থেকে তোমার একটা সৃজনশীল প্রশ্ন কমন হয়ে যাচ্ছে। তারপর আসলে চতুর্থ অধ্যায় বাজার। বাজারে তুমি প্রথমেই যেটা করবে তা হচ্ছে বাজার যে প্রকারভেদ আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণপ্রতিযোগিতামূলক বাজার, এই বাজারের বৈশিষ্ট্য এবং এই উভয় বাজারের ভারসাম্য, এই দুটো অর্থাৎ 4টা টপিক্স যদি তুমি দেখো, তাহলে এখান থেকে 100% তোমার একটা কমন পড়বেই, তো সাথে 2টাও কমন পড়তে পারে, 2টাই কমন পড়ার সম্ভাবনা বেশি। তাহলে তোমার হচ্ছে এবার নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। এখানে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, সঞ্চয় বিনিয়োগের সাথে বাজার ভারসাম্য, সঞ্চয় বিনিয়োগের সাথে ভারসাম্য জাতীয় আয় নির্ণয়। তারপরে হচ্ছে তোমার এই অধ্যায় থেকে জিএনআই, এনএনআই, জিডিপি, এনডিপি, এই টপিকসগুলো, জাতীয় পরিমাপের পদ্ধতিসমূহ, এগুলো যদি একটু ভালোভাবে পড়ো, তারপরে ভোগ রেখা, সঞ্চয় রেখা অঙ্কন, আশা করি তোমার এখান থেকে কমন চলে আসবে। তাহলে হলো, এবার আসো মুদ্রা ও ব্যাংক। এই মুদ্রা ব্যাংকের মধ্যে তুমি মুদ্রার কার্যাবলী, ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় বাণিজ্য ব্যাংকের কার্যাবলী, বিচারের অর্থের পরিমাণ তত্ত্ব, এগুলো পড়লেই আশা করি তোমার কমন চলে আসবে। তো এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা কোনোভাবে বা কোনো রকম পাশ করতে চাই। এবার আসো, আমরা যারা ভালো ফলাফল করতে চাই, আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের স্তরে পৌঁছাতে চাই, তারা অবশ্যই 5টি পড়বে সৃজনশীলের জন্য। তাহলে 5টি অধ্যায় যদি তুমি পড়ো, তাহলে তোমার কমপক্ষে 9 থেকে 10টি প্রশ্ন কমন করবে। মনে রাখবে, প্রশ্ন কিন্তু 70 নাম্বারের হয় না, প্রশ্ন হচ্ছে 110 নাম্বার, অর্থাৎ 11টি সৃজনশীল প্রশ্ন।
তো 110 নাম্বার থেকে তোমাকে 70 আনসার করতে হবে। তার মানে তোমার জন্য 40 নাম্বার অতিরিক্ত থাকছে, তোমার বাছাই করার সুযোগ থাকছে। যেমনটা থাকছে না এমসিকিউতে, কিন্তু সিকিউতে তুমি 40 নাম্বার অতিরিক্ত পাচ্ছ বাছাই করার সুযোগ। ওই 11 নাম্বার 110 নাম্বার থেকে তুমি তোমার সর্বোচ্চ সেরা 70 নাম্বার বেছে নিবে। তোমার 60টা কমন পড়ুক, যে কয়টায় কমন পড়ুক, তুমি অবশ্যই যে পাশ করতে চাও বা ভালো ফলাফল করতে চাও, অবশ্যই 60টা প্রশ্নের উত্তর খাতায় দিয়ে আসবে। এখন বলতে পারো, স্যার আমার তো 60টা কমন পড়েনি। তুমি যে গত 1-1.5 বছর লেখাপড়া করেছো, অধ্যায় সম্পর্কে তোমার কমপক্ষে কিছুটা হলো ধারণা আছে। অনুমান করে কাছাকাছি কিছুটা পারি, মোটামুটি পারি, কোনো রকম পারি, যেরকমই পারো তুমি চেষ্টা করবে তুমি 60টা প্রশ্ন অবশ্যই খাতায় লিখে আসতে। কোনো প্রশ্ন টাচ না করে, অর্থাৎ আনটাচ কোনো কোশ্চেন রেখে আসা যাবে না। তোমার যে 2.5 ঘন্টার সময়, 2.5 ঘন্টার সময় তুমি পরীক্ষা হলে থাকবে, এবং 60টা প্রশ্ন অবশ্যই তুমি উত্তর করবে। তবে মনে রাখবে, যে প্রশ্নগুলো তুমি সবচেয়ে বেশি ভালো পারো, স্বভাবত সেই প্রশ্নগুলোকে তুমি আগে আনসার করবে, তারপরে যেগুলো তুমি কোনো রকম পারো, টেনে টুনে পারো, সেগুলো উত্তর লিখে আসবে। মনে রাখবে 60টা প্রশ্ন তোমাকে অবশ্যই আনসার করতে হবে। একইভাবে সেকেন্ড পেপারে তোমার যে 6টা অধ্যায় আছে, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক বাজার, সরকারের অর্থব্যবস্থা, এখান থেকেও যারা পাশ করতে চাও যে কোনো 3টা অধ্যায়কে টার্গেট করে নাও। আর যারা ভালো ফলাফল করতে চাও তারা সৃজনশীলের জন্য 5টা এবং এমসিকিউর জন্য অবশ্যই 6টা অধ্যায় পড়বে। এটা হচ্ছে ভালো ফলাফলকারীদের জন্য। তো এখানে বাংলাদেশের কৃষি, এটা একদম সহজ অধ্যায়। বাংলাদেশের শিল্প, তারপর জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, এখান থেকে তুমি সিডিআর অর্থাৎ স্থূল জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যা বৃদ্ধি, তারপর হচ্ছে তোমার নিট অভিবাসন, জনসংখ্যার ঘনত্ব, ম্যালথাসে জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব, তারপর হচ্ছে মানব সম্পদ, এই বিষয়গুলো ভালোভাবে দেখবে। একইভাবে মুদ্রাস্ফীতি অধ্যায় থেকে তুমি মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির, আদর্শ নীতির ভূমিকা, তারপর হচ্ছে এগুলো ভালোভাবে দেখবে। সরকারি অর্থব্যবস্থা তো একদম সহজ একটা অধ্যায়, একটু ভালোভাবে পড়বে। বাংলাদেশের শিল্প থেকে শিল্পনীতি, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, আমদানি বিকল্প শিল্প, এই বিষয়গুলো তুমি ভালোভাবে দেখে যাবে। এই টপিকগুলো যদি তুমি ভালোভাবে দেখো, আশা করি তুমি অবশ্যই উত্তরণ পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছোট্ট বার্তাটি তোমাদের জন্য। তোমরা যে একটু মনোযোগ সহকারে পড়ো, যখনই অর্থনীতি পড়তে বসবে এই ছোট্ট কথাগুলো মাথায় রেখে পড়তে বসবে। আশা করছি তোমরা অবশ্যই উত্তরণ পেয়ে যাবে, অর্থাৎ তুমি কাঙ্ক্ষিত ফলাফল তো পাবে, এবং যারা পাশ করতে চাও তারা পাশ করে আসবে। আমার একটাই কথা, 60টা প্রশ্নে তোমাকে আনসার করতে হবে। তুমি মোটামুটি পারো, কোনো রকম পারো, কিছুটা পারো, একদম সামান্য পারো, তবুও তুমি 60টা প্রশ্ন আনসার করো। মনে রাখবে 2.5 ঘন্টা 60টা প্রশ্ন যে কোনো মূল্যে আমাকে আনসার করতে হবে। তো তোমরা সুস্থ থাকো, নিরাপদ থাকো, সুন্দরভাবে পরীক্ষা দাও, এবং অর্থনীতি পরীক্ষার আগে বেশ কিছুদিন বন্ধ আছে, এই সময়টাকে তুমি যথেষ্ট উপযোগিতার সাথে ব্যবহার করো, তাহলেই আমার এই ছোট্ট বার্তাটি কাজে আসবে, তোমরা অর্থনীতিতে সফলকাম হবে। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম।